আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনাকে ডক্টর ইউনূস এখনো এত ভয় পাচ্ছে কেন? শেখ হাসিনাকে তো আসলে ভয় পাওয়ার কথা নয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার বলা হয়, ইউনূস সরকারের পক্ষ থেকে পালিয়ে যাওয়া বলা হয়, এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের বেল নেই এমনটাই তো বলা হয়। এই যে বেল নেই শব্দটা বা বেল নেই কথাটা ব্যবহার করেছেন ইউনূসের স্পোকসম্যান শফিকুল আলম, নিকৃষ্ট নিন্দিত শফিকুল আলম। যে দলটির বেল নেই, যে শেখ হাসিনার বেল নেই, সেই দলটি নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন? সার্বিক অবস্থার দৃষ্টে মনে হচ্ছে যে ইউনূস সরকার এখনো সত্যিকার অর্থে ভয় পাচ্ছে যে কখন না শেখ হাসিনা উড়ে আসে, কখন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসে। এই যে দেখুন, গত শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি অডিও বক্তব্য দিয়েছে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা। সেই বক্তব্য নিয়েও ইউনূস সরকার একটা বিবৃতি জারি করতে বাধ্য হলো। গতকালকে একটি বিবৃতি জারি করেছে, আপনারা জানেন। রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, দিল্লিতে বসে হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। রোববার বিবৃতিটি প্রচার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সরকার বিস্মিত এবং হতাশ। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড শোনানো হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ 5 দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হলো জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের যা দাবি, যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায়। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের উপরে আক্রমণ ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সপ্তাহ 2 বাকি। এই সময়ে ভারত সরকারের কোন রকম বাধা বা বিপত্তি ছাড়াই নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতারা ব্যাক টু ব্যাক 2টি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে। তবে ভিন্ন সাইনবোর্ডে, আওয়ামী লীগের ব্যানারে নয়। এসব প্রসঙ্গ টেনে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 2 দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরও ভারত শেখ হাসিনাকে স্থানান্তর করেনি, যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। বরং ভারত তাকে তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে, ভারতের রাজধানীতে বসে এরকম বিদ্বেষমূলক বক্তব্যের সুযোগ প্রদান 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায়। বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা তথা প্রতিবেশী সুলভ আচরণ নয়। এর ফলে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ
শেষ যে বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সহিংসতা তো হচ্ছেই, চলছেই, হবে, ঠেকাতে যদি ব্যর্থ হয় সরকার, সেই দোষটাও আওয়ামী লীগের উপর দেওয়া হবে। কিছু হলে দোষের ক্ষেত্রে তো আওয়ামী লীগ আছেই। গত 1.5 বছর যাবত আমরা দেখছি, আজকেও নতুন নয়। এবং ভারতের প্রতি বিস্ময়, ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেখান থেকে কে কি বললো না, কে কি বললো না, তাতে তো ভারতের কিছু যায় আসে না। কারণ ভারতকে এই যাবৎ বারবার বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা যেন এইভাবে বক্তব্য না দেয়। ইউনূস প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একবারই বৈঠকের সুযোগ পেয়েছিলেন। সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে শেখ হাসিনাকে আপনারা থামান। শেখ হাসিনাকে থামাতে হবে কেন? শেখ হাসিনা তো খারাপ, পচা জিনিস, আপনাদের কাছে পচা জিনিস, তাহলে তাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন? কিন্তু বাস্তবতা কি আওয়ামী লীগের বেল নেই? শেখ হাসিনার এই কর্মকাণ্ডের কি কোনো বেল নেই? অবশ্যই আছে। যার কারণে সরকার আসলে দিবানিশি চিন্তায় চিন্তিত যে কখন আওয়ামী লীগ চলে আসে, কখন শেখ হাসিনা চলে আসে। এবং আমার কাছে কখনো কখনো মনে হয় যে সরকার নিজেও এখনো আত্মবিশ্বাসী কিনা যে নির্বাচনটা করে ফেলতে পারবে কিনা। কারণ আজকে মাত্র 2 সপ্তাহের কয়েকদিন বেশি আছে। এখন পর্যন্ত নির্বাচন যে বাংলাদেশে একটা হচ্ছে, কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না। এর প্রধানতম কারণ যে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। গতকালকেও বলেছি, আজকেও বলছি যে আওয়ামী লীগ মানে অর্ধেক জনগোষ্ঠী। এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেমন গঠন করা সম্ভব নয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন করা সম্ভব নয়, এটা নরমাল না, এটা অ্যাবনর্মাল নির্বাচন। এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না, পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না, এতে কোনো সন্দেহ নাই। এবং এই সব জায়গা থেকেই ইউনূস সরকার এখনো পর্যন্ত আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ভয় পাচ্ছে এবং বিবৃতি গতকালকে জারি করেছে এবং ভারত সরকারকে হয়তো চিঠি ইস্যু করবে এর মধ্যে যে আপনারা শেখ হাসিনাকে থামান। কিন্তু ভারত সরকার তো থামাবে না, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় নিয়েই ইউনূস সরকারের বিদায় নিতে হবে। এমনকি ভয়ে ভীত হয়ে এই যে ইউনূস সরকারে যারা আছেন, এই সরকারের চলে যাওয়ার পরে সরকারের প্রত্যেকটা সদস্য এই দেশেই থাকবেন কিনা, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় করে এই দেশ ছেড়েই সব পালাতে বাধ্য হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভয় পাবার যথেষ্ট কারণ আছে বলেই ইউনূস সরকার ভয় পাচ্ছে এবং অ্যাবনর্মাল অ্যাটিটিউড করছে। এই মুহূর্তে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তার প্রতিবাদে বাংলাদেশ সরকার একটি চমৎকার বিবৃতি দিয়েছে। চমৎকার এই কারণেই বলছি, এই বিবৃতিটি একই সঙ্গে হাস্যকর, একই সঙ্গে সরকারের যে বক্তব্য তাতে উপস্থাপিত হয়েছে তার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটি ভীতিকর অবস্থার পরিচয় ফুটে ওঠে। অন্যদিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আছে তা প্রমাণে একটা ব্যর্থ চেষ্টাও আমরা দেখতে পারি। এবং সর্বসাকুল্যে আগামী নির্বাচন আসলেই হতে যাচ্ছে কিনা তারও একটা অস্পষ্ট হলেও একটা বার্তা আমরা পেতে পারি। বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা গত 23শে জানুয়ারি, আজ থেকে 2 দিন আগে, দিল্লিতে বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে কর্মরত ভারতীয় সাংবাদিকদের একটি সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের একটি অনুষ্ঠানে, সেটি অনেকটা সংবাদ সম্মেলনও ছিল বলতে গেলে, সেই অনুষ্ঠানে একটি অডিও বার্তা দিয়েছেন। সেই অডিও বার্তার বিরুদ্ধে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দীর্ঘ বিবৃতি। কেন এটি দেওয়ার প্রয়োজন হলো? কি প্রয়োজন ছিল এর? না দিলেও বা কি হতো? বিবৃতিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে পলাতক শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
দোষী সাব্যস্ত হয়েছেন। গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান, তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। প্রথম প্রশ্ন এটুকুর মধ্যেই। প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি অডিও বার্তাটি দিলেন 23শে জানুয়ারি সন্ধ্যায়। 23শে জানুয়ারি গেল, 24শে জানুয়ারি গেল, 25শে জানুয়ারি সন্ধ্যার পর হঠাৎ করে সরকারের মনে হলো না, একটা বিবৃতি দেওয়া উচিত। কেন? দিতেই যদি হয়, প্রতিবাদ করতেই হয়, 2 দিন 2.5 দিন পরে এসে কেন? দ্বিতীয় প্রশ্ন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন শেখ হাসিনা। আচ্ছা, তার ওই বক্তব্য তো আপনারা অনেকেই শুনেছেন, অনেক মানুষ শুনেছেন, যদি জানলাম যে কোটি মানুষের উপরে তার এই অডিও বার্তাটি শুনেছেন। কোথাও কি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর মতন নির্লজ্জ উস্কানি তিনি দিয়েছেন? হ্যাঁ, তিনি ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের প্রতি। তো কী করবেন? তার দল নির্বাচনে অংশ নিতে পারছে না, নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নৌকা নেই, নিবন্ধন বাতিল করা হয়েছে, তো তারা কি বলবে? শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? যে তোমরা যাও, সুষ্ঠু মতো ভোট পরিচালনা করো। এটা হয় কখনো? আমরা আশা করতে পারি? তো তিনি তো ভোট বা নির্বাচন প্রতিহতের ঘোষণা দেননি। প্রতিহতের ঘোষণা দিলে বুঝতাম যে তার মধ্যে একটা উস্কানি রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য একটা পরোক্ষ ইঙ্গিত রয়েছে, তা তো না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সরকার তার বিবৃতিতে বলেছে বাংলাদেশের সরকার এবং জনগণ বিস্মিত এবং হতবাক। তো এখানে জনগণ হতবাক বা বিস্মিত হওয়ার বিষয়টি কোথায় খুঁজে পেল সরকার? জনগণ কারা? জনগণের মতামত নিয়েছে? আর জনগণ কি শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই 2%, 5% সমর্থক আছে তারাই জনগণ? অথবা ধরে নিলাম যে বিএনপি জামাতের অনুসারী, তারাও তো একটি অংশ। বাকি অংশ কি জনগণের অংশ নয়? আওয়ামী লীগের যারা উচ্ছ্বসিত হয়েছে, উৎফুল্লিত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে বলছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনও কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। ভারতের রাজধানীতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে তার ঘৃণামূলক বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী। হতে পারে, সরকার বলতে পারে, কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে কি রয়েছে এটা তো আবার মনে করে দিতে হয়। যদি এক রাষ্ট্র থেকে কোনো অভিযুক্ত ব্যক্তি অন্য রাষ্ট্রে আশ্রয় নেয়, তার যে বিচার তার দেশে হয়, সেই বিচারের রায় যদি আশ্রয় দেওয়া রাষ্ট্রের কাছে মনে হয় রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, তাহলে সেই ব্যক্তিকে আশ্রয় দেওয়া রাষ্ট্র তাকে নিজ রাষ্ট্রের কাছে ফেরত দেবে না। স্পষ্ট লেখা রয়েছে ক্লজে। আমরা চাই অপরাধী যেই হন না কেন অবশ্যই তাকে ফেরত দিতে হবে। কিন্তু এটিকে যদি রাজনৈতিকভাবে ভারত দেখাতে চায়, ভারত বলেছে যে আমরা পর্যালোচনা করছি, পর্যালোচনা করে তো তারা বক্তব্য দিবেই, আদৌ দেবে কিনা সেটাও একটি কথা। তো সেখানে কি নিয়ম ভাঙা হচ্ছে? আর ভারত যে শেখ হাসিনাকে ফেরত দিবে না, এ কথা তো স্পষ্ট, আরও অনেক আগে করা হয়েছে ভারতের পক্ষ থেকে। পরোক্ষভাবে নানান কথা, নানান বক্তব্য বিনিয়ে বলা হচ্ছে। যে বললাম যে সর্বশেষ পর্যায়ে বিচারের রায় জানিয়ে বাংলাদেশ থেকে যে চিঠি পাঠানো হয়েছে ভারত সরকারের কাছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধা জয়সওয়াল তিনি বলেছেন যে আমরা পর্যালোচনা করছি। সরকার এ ধরনের প্রতিবাদ জানিয়ে যতই প্রমাণের চেষ্টা করুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যাদের উপরে ভর করে টিকে আছেন, সেই জামাতে ইসলামী কিংবা এই জুলাই আন্দোলনের নেতারা বা এনসিপির নেতারা, তাদের সামনে যতই প্রমাণের চেষ্টা করুক যে না, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, বিচারের জন্য, রায় কার্যকর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটি যে সরকারের আরও একটি ব্যর্থ প্রমাণের চেষ্টা নিজেরাই দিল, সেটি বোধহয় সরকার ভেবে দেখতে পারেনি। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, বিবৃতির এক অংশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে,
আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তীকালীন সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। আমি যদিও এই অংশকে হাস্যকর বলেছি, তারপরেও এই অংশের মধ্যে সরকার নিজেই সম্ভবত একটি ভয়াবহ ইঙ্গিত আমাদের সামনে তুলে ধরছে। সেটি কেমন? এর আগে গত 15ই জানুয়ারি কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার পক্ষ থেকে সাংবাদিক শ্রী নিবাসন জৈন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার করতে চেয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হননি। যদিও আমরা জানি তিনি পশ্চিমা গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি খুবই সদয়, খুবই সাবলীল ইন্টারভিউ দেওয়ার সময়, কিন্তু এবার তিনি রাজি হলেন না। কথা আমি আপনাদেরকে আগে জানিয়েছি। কেন রাজি হননি সেই সম্পর্কেও ব্যাখ্যা করেছি। যাও, তার পক্ষে কে ইন্টারভিউটি দিলেন? তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। তো শফিকুল আলমের কাছে শ্রী নিবাসন জৈনের প্রশ্ন ছিল, আমি আবারও আপনাদের একটু মনে করিয়ে দিই। তার প্রশ্ন ছিল, হাসিনা তার সমর্থকদের নির্বাচনের আগে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য উদ্বুদ্ধ করছে, এটার প্রমাণ কোথায়? প্রেস সচিব কোনো প্রমাণ দেখাতে পেরেছিলেন? তিনি কি বলেছিলেন আমতা আমতা করে? এই যে অডিও বার্তায় শেখ হাসিনা যেসব বার্তা দিচ্ছেন, দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছে, সেগুলো আমরা পরীক্ষা করছি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সেগুলো নজরে রাখছে। শ্রীনিবাসনের প্রশ্ন ছিল যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে করছে তার প্রমাণ কোথায়? এবং সরকার একইভাবে শেখ হাসিনার বিবৃতিকে কেন্দ্র করে যেই স্টেটমেন্ট দিল আর কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানেও ঠিক একই কথা বলা হয়েছে। এবং এর সঙ্গে ভয়ঙ্কর যে ইঙ্গিতে কথা বলছিলাম যে নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই আওয়ামী লীগকে দায়ী করা হবে। বুঝুন অবস্থা। আমরা এতদিন শুনে এসেছি বিশেষ একটি শক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে বানচাল করবে। তারা চায় না নির্বাচন হোক, তারা চায় বর্তমান সরকারের সময় বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে তারা যে পাওয়ার প্র্যাকটিস করছে এটি প্রলম্বিত করতে। এই সুযোগে প্রশাসনের নানান স্তরে তাদের নিজস্ব মতাদর্শের মানুষজন নিয়োগ দিয়ে অথবা যেভাবে হোক প্রশাসন নিয়ন্ত্রণের সম্পূর্ণভাবে নেওয়ার পর তারা নির্বাচনে যাবে। এখানে তো বলে আসছি, আওয়ামী লীগ সন্ত্রাস করবে কি করবে না আগে থেকেই বলে ফেলা যে সহিংসতা হলে আওয়ামী লীগের উপর দায় চাপাবে সরকার। আর কি, এর আগে আপনাদের বলেছিলাম, আমরা সবাই জানি ডেভিল হান্ট নামে দুইটি অপারেশন করা হলো সন্ত্রাসীদের নামে, এবং সেখানে কোন ধরনের সন্ত্রাসী ধরা হয়েছে আমরা জানি। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে রেখেছিলেন কারণ নামে মামলা হোক আর না হোক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই ধরা হবে। আমার সত্য একটা লিমিট আছে, এবং আসলেই বুঝতে পারছি না সরকার আগে ভাগেই এই নির্বাচনের সহিংসতার প্রশ্ন তুলে, নির্বাচন বানচালের প্রশ্ন তুলে আওয়ামী লীগকে দোষারোপ করা হবে আগে থেকে এই বক্তব্য দেওয়ার কারণ কি? নিশ্চয়ই কোনো অশুভ চিন্তাভাবনা তাদের রয়েছে। এই প্রশ্ন যদি কেউ তোলে অস্বাভাবিক নয় নিশ্চয়ই। এবং চলতি মাসে যে আলোচিত হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে, যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, ঢাকায় কদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, চট্টগ্রামে নরসিংদীতে এরকম আরও কয়েকজনকে হত্যা করা হয়েছে, এইগুলোর কোনোটির সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা ঘটাচ্ছে? সরকার আসলেই আওয়ামী লীগকে ভয় পাচ্ছে অনেক আগে থেকেই। সম্ভবত ঘুমোতেও পারে না সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন। এবং নির্বাচন নিয়ে যে বক্তব্যটি দিল পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটি অবশ্যই খুবই ইঙ্গিতপূর্ণ। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।